আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আমাদের দেশে পার্লামেন্ট সহ সারা দেশে বিতর্ক এবং আন্দোলনের ঝড় বইছে, সেটি হলো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024। 8ই আগস্ট নরেন্দ্র মোদী সরকার পার্লামেন্ট জয়েন্ট কমিটিতে এই বিলটি পাস করেন, ওয়াকফ সংশোধনী বিল 2024। কি এমন আছে এই বিলের মধ্যে এবং এই বিলটাই কি যেটা নিয়ে সারা দেশে বিতর্ক এবং আন্দোলনের ঝড় বয়ে যাচ্ছে, এই বিষয়টি আমি অত্যন্ত সহজ সরল এবং গ্রহণযোগ্য পদ্ধতিতে আমাদের বুঝিয়ে বলার চেষ্টা করব। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের নিকট অনুরোধ, আপনারা অত্যন্ত মনোসংযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে হয়তো পুরোপুরি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার নাও হতে পারে। দেখুন, ওয়াকফ শব্দটি হচ্ছে আরবি শব্দ, যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে বন্দিত্ব বা নিষিদ্ধ। মোটের ওপর যদি বলা যায়, আল্লাহর নামে যে সম্পত্তি অর্পণ করা হয় তাকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। কেউ যদি একবার কোনো সম্পত্তি ওয়াকফ করে দেন, তাহলে সেটা আর কোনো দিনই ফেরত, বিক্রয় বা হস্তান্তরযোগ্য নয়। আমাদের দেশে মূলত দুই ধরনের ওয়াকফ প্রচলন আছে বেশি, যেটা হচ্ছে আওলাদি ওয়াকফ বা পারিবারিক ওয়াকফ। এই আওলাদি বা পারিবারিক ওয়াকফ যে ওয়াকফ করে থাকে, তার উত্তরসূরিরা অর্থাৎ উত্তরাধিকারীরা তাদের অধিকার থাকে এবং তার থেকে তারা বেনিফিট পেয়ে থাকে। কিন্তু মূল যেটা ওয়াকফ, সেটা হচ্ছে ওয়াকফে লিল্লাহ। এই ওয়াকফে লিল্লাহ প্রতিটি মুসলমানের এতে অধিকার আছে এবং এ থেকে সুযোগ সুবিধা প্রতিটি মুসলমান পেতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের দেশে আনুমানিক কম বেশি 9,40,000 একর ওয়াকফ সম্পত্তি আছে। তো এই 9,40,000 একর সম্পত্তি কীভাবে ওয়াকফ এলো, তার একটু ইতিহাসটা আমরা বলি। দেখুন, আমাদের দেশ যখন স্বাধীন হয়, তখন এ দেশ থেকে অনেক মুসলমান পাকিস্তানে চলে গিয়েছিল। তাদের এই ফেলে রাখা বিশাল একটি পরিমাণ জমি, যেটা ওয়াকফ অন্তর্ভুক্ত হয়েছিল। এবং তাছাড়া আমার দেশের অনেক সহৃদয় ব্যক্তি যারা আল্লাহর নামে ওয়াকফ করে গিয়েছিলেন। তাহলে ওয়াকফ এই 9,40,000 একর প্রায় যে কম বেশি আমাদের দেশে ওয়াকফ সম্পত্তি আছে, তার আসার উৎস একটা হচ্ছে এদেশ থেকে যারা পাকিস্তানে চলে গিয়েছিলেন দেশভাগের সময়, তাদের সম্পত্তি, এবং আমাদের দেশে কিছু সহৃদয় ব্যক্তি যেটা ওয়াকফ করেছিলেন। আচ্ছা, এই সম্পত্তিগুলো কিভাবে ব্যয় হবে, কিসে ব্যয় হবে? এই সম্পত্তিগুলো মূলত মুসলিম সম্প্রদায়ের মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, কবরস্থান নির্মাণ, ঈদগাহ নির্মাণ, কিংবা জনকল্যাণমূলক কোনো হসপিটাল নির্মাণ, স্কুল, কলেজ এবং অত্যন্ত দরিদ্র মানুষের স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে এর উপার্জনের অর্থ ব্যয় হতে পারে। এই ওয়াকফ সম্পত্তিগুলো দেখাশোনা করে কে? এই ওয়াকফ সম্পত্তিগুলো দেখাশোনা করার জন্য একটা সেন্ট্রাল কাউন্সিল অফ ওয়াকফ আছে, এবং প্রতিটি রাজ্যে একটি করে ওয়াকফ বোর্ড আছে, যারা এই ওয়াকফ সম্পত্তিগুলো দেখাশোনা করেন। এবং রাজ্যের ওয়াকফ বোর্ড যেটা আছে, তার কোনো যদি সমস্যা হয়, তারা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিলের থেকে পরামর্শ নিতে পারেন। আমাদের দেশে 1954 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রথম ওয়াকফ আইন পাস করেন। তারপরে 1995 সালে এই ওয়াকফ আইনে কিছুটা সংশোধন এনে সম্পূর্ণ ক্ষমতা ওয়াকফ বোর্ডের ওপর দেওয়া হয়। এখন এই নতুন যে ওয়াকফ সংশোধনী আইন 2024, এর মধ্যে কি আছে এবং কি পরিবর্তন করা আছে, দেখুন, এতে অনেকগুলি সংশোধন করা হয়েছে। তার মধ্যে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি পয়েন্ট বলবো। এর আগে যে ওয়াকফ আইন ছিল, তাতে যে কোনো ব্যক্তি মুসলিম এবং নন মুসলিম তার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ওয়াকফ করতে পারতেন। কিন্তু এই সংশোধনী নতুন বিলে বলা হয়েছে, যদি কেউ ওয়াকফ করতে চান, তাহলে অন্তত তাকে 5 বছর মুসলিম ধর্ম পালন করতে হবে। অর্থাৎ এখানে যে কোনো নন মুসলিম তার সম্পত্তি ওয়াকফ করতে পারতেন, সেটি থেকে তারা বঞ্চিত হবেন যতক্ষণ না তারা 5 বছর ইসলাম ধর্ম পালন করেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ওয়াকফ বোর্ডে মূলত থাকেন সর্বোচ্চ পদে চেয়ারম্যান, সেক্রেটারি পদে
সেক্রেটারির পদে থাকেন একজন আইপিএস অফিসার, একজন মুসলিম সাংসদ, একজন মুসলিম বিধায়ক এবং একজন রাজ্য স্তরের মুসলিম অ্যাডভোকেট। এটা ছিল আগের নিয়ম। এখন নতুন আইনে করা হচ্ছে কি, দুজন মহিলা এবং দুজন নন মুসলিম এই ওয়াকফ বোর্ডে থাকা বাধ্যতামূলক, যেটা আগে ছিল না। ভালো করে বুঝুন, এটা একটি মুসলিম সম্প্রদায়ের ট্রাস্ট, যেটা চ্যারিটি ট্রাস্ট। এখানে দুজন নন মুসলিমকে থাকা বাধ্যতামূলক। উদাহরণস্বরূপ যদি বলি, ধরুন কোনো একটা অমুসলিম বা নন মুসলিমদের চ্যারিটি ট্রাস্ট, যেমন ধরুন রামকৃষ্ণ মিশন, এখানে যদি বলা হয় যে দুজন মুসলিম থাকা বাধ্যতামূলক, তাহলে সেটা কেমন বেমানান। এটা কোনো সাম্প্রদায়িক ব্যাপার নয়। যে সম্প্রদায়ের ট্রাস্ট, সে সম্প্রদায় পরিচালনা করা আমার মতে হয় অতি উত্তম হবে, তাতে সেটা পরিচালনা করা ভালো হবে। তো এখানে কি হয়েছে কি, নতুন সংশোধনী বিলে বলা হয়েছে দুজন নন মুসলিম এবং দুজন মহিলা এই কমিটিতে থাকা বাধ্যতামূলক। 3 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট হচ্ছে, কোনো সম্পত্তির বিষয়ে যখন বিতর্ক হতো, সেটা লাস্ট সিদ্ধান্ত দিতেন ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের ওপর ক্ষমতা দিয়েছিল, কোনো সম্পত্তি ওয়াকফ কিনা কারোর সঙ্গে যদি কোনো বাক বিতণ্ডা হয়, তার পরিসমাপ্তি ঘটত ট্রাইব্যুনালে, এবং ট্রাইব্যুনাল যে রায় দিতেন তার উপর অন্য কোর্টে কোনো আপিল করা যেত না। কিন্তু এই নতুন সংশোধনী আইনে বলা হয়েছে, ট্রাইব্যুনালে যদি কোনো রায় দেয়, সেই রায় দেওয়ার পরও 90 দিনের মধ্যে কোনো ব্যক্তি হাইকোর্টে আপিল করতে পারেন। অর্থাৎ এখানে ট্রাইব্যুনালে যে একটা একচ্ছত্র ক্ষমতা ছিল, সেটাকে খর্ব করা হলো। 3 নম্বর ব্যাপারটা হচ্ছে যে 1950 সালের সেকশন 40 আইন অনুযায়ী কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সেটা ঠিক করতো ওয়াকফ বোর্ড, কিন্তু এই সংশোধনী আইনে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসকের হাতে। অর্থাৎ এখানেও ওয়াকফ বোর্ডের ক্ষমতাটা অনেকটা খর্ব করা হচ্ছে। মোটের ওপর কথা, এতগুলো আলোচনা দ্বারা যেটা বোঝা যায় যে ওয়াকফ বোর্ডটি যে আগে ছিল, একটা যেমন গাছপালাকে ডালপালা ছেটে শুধু গুঁড়ি থাকে, ওয়াকফ বোর্ডটিকে ঠিক এই নতুন বিলে সেরকমই একটা পরিস্থিতি করে দেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও এই বিলটি এখন পাস হয়নি, আপনাদের বলে রাখি, কোনো বিল পাস হতে গেলে নিয়ম হচ্ছে সেটি রাজ্যসভা এবং লোকসভায় সংখ্যাগরিষ্ঠভাবে পাস হতে হবে। পাস হয়ে তারপরে রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিলে সেটা আইনে পরিণত হয়ে যায়। যদিও এটা এখনও পাস হয়নি, এবং এই বিলের ভবিষ্যৎ কী সেটা আমাদের তার জন্য সময়ের অপেক্ষা করতে হবে। তবে আর একটা কথা আমি বলে রাখি, যখন ভারতবর্ষে সাচার কমিটি একটি রিপোর্ট পেশ করে এবং তাতে প্রতিটি সম্প্রদায়ের অর্থনৈতিক এবং বিভিন্ন অবস্থা তুলে ধরা হয়, তার মধ্যে দেখা যায় যে ভারতবর্ষে মুসলিমদের অবস্থা ছিল অত্যন্ত করুণ, শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে, চাকরিতে, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের অবস্থা এতটাই করুণ ছিল যে SC ST থেকে নিচে নেমে গিয়েছিল। তাহলে তাদের একটি অবলম্বন মাত্র ছিল, যা থেকে তারা তাদের আর্থিক এবং অন্যান্য পরিস্থিতিকে তারা আরও উন্নত করতে পারত, সেই একটাই মাত্র সম্বল ছিল ওয়াকফ। সেটারও এখন ডানাছাঁটা হচ্ছে। আগামী দিনে এর ভবিষ্যৎ কী সেটা দেখার জন্য আমরা আছি। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের নিকট বারবার বলি, আবারও বলি, আমার এই চ্যানেলটি আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, যাতে করে আমি আরও নতুন ভিডিও আপনাদের নিকট নিয়ে আসতে পারি। ধন্যবাদ।